আজকে আমরা ভ্রমণ করব দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। আমরা এখন চলে আসছি বিজয় সরণিতে। মেট্রো রেল থেকে নামলাম এবং বলা হয়নি যে মেট্রো রেলে ভাড়া কত লাগলো। আমরা দিয়াবাড়ি থেকে যখন বিজয় সরণির ভাড়া হচ্ছে 60 টাকা, তো 60 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বিজয় সরণিতে। এখন এইখান থেকে যাব আমরা বাংলাদেশ সামরিক জাদুঘরের দিকে। বাংলাদেশ সামরিক জাদুঘরের ঢোকার প্রথমে আমি দেখতে পেলাম জাদুঘরের দর্শনার্থীদের জন্য করণীয় কি কি, মানে ভিতরে যাইতে গেলে কি কি করণীয় থাকবে সেগুলো এখানে লেখা আছে বড় একটা সাইনবোর্ডে। তো এটা দেখার পরে আমার ফ্রেন্ডরা হচ্ছে টিকিট কেটে নিয়ে আসলো, এরপরে আমরা এখান থেকে ঢুকবো। আর বাইরে থেকে জাদুঘরের পুরো জায়গাটা এবং চারপাশটা দেখতে অসাধারণ ভিউ ছিল এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম যে জানি না ভিতরে কি কি আছে। চলো যাও যাক। আর এখানে টিকিটের মূল্যটা হচ্ছে 100 টাকা। আর এইখানে টিকিটের মূল্য পুরোটাই দেওয়া আছে।
প্রত্যেকটার নামই হচ্ছে তার সাথে লিখে রাখছে। আর এইখানে তোমরা দেখতে পাবে যে এখানে যুদ্ধের সময় যে তলোয়ারগুলো ব্যবহার করা হতো এবং হাতিয়ারগুলো ব্যবহার করা হতো এখানে স্ক্রিনেও দেওয়া আছে, আবার সামনাসামনি দেওয়া আছে আগেকার যুগের হাতিয়ারগুলো। গাইস, এখন আমরা দ্বিতীয় তলায় উঠবো লিফটে করে। এরপর দেখব দ্বিতীয় তলায় কি কি আছে। চলো যাওয়া যাক দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় ওঠার পর প্রথমেই আমরা দেখব যে কিভাবে সেনারা বস্তার পিছন থেকে মানুষকে গুলি করা হতো এবং যুদ্ধের সময় এই কাজগুলো করা হতো। এরপর আমরা দেখতে পারবো যে অনেক ধরনের অস্ত্র, যা এখানে অনেক ধরনের ভাবে সাজানো আছে। এইটার নাম কি আমি সঠিক বলতে পারছি না, বাট এখানে তো লেখা আছে, চলো দেখি এটার নাম কি। 120 mm MO 120 AM 50। সঠিক আমি জানি না এগুলোর নাম কি কি, এতগুলোর নাম বলাও সম্ভব না, জাস্ট আমি শুধু দেখাই তোমাদের এখানে কি কি আছে। আর তোমরা যেগুলোর নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ যতগুলো অস্ত্র আমি দেখাচ্ছি সবগুলোর কিন্তু নাম আছে এবং সবগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। সবগুলো কি কি কাজে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়েছে, কখন ব্যবহার হয়েছে, মানে সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা যারা এসে এখানে ঘুরে যাবে তোমরা ঠিকই বুঝতে পারবে যে এখানে কি কি আছে আর অনেক কিছু দেখতে পারবে। এইখানে যতগুলো বোম রাখা আছে এগুলো হচ্ছে সবগুলো মিসাইল, মানে সবগুলো বোমে এখানে সাজানো আছে। দেখো, যুদ্ধের সময় যখন একটা সেনা অসুস্থ হয়ে পড়তো তখন তাকে কিভাবে চিকিৎসা করানো হতো সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। তোমরা একটু দেখো কিভাবে এখানে তার চিকিৎসা করা হচ্ছে। দেখতে অসাধারণ লাগছে, বাট অনেক কষ্ট হয়েছে যুদ্ধটা সফল করতে। এইখানে এমন এমন জিনিস দেওয়া আছে, মানে এমন এমন জিনিস সাজানো আছে প্রত্যেকটার নামও জানি না আমি ভালো করে এবং চিনিও না যেগুলো কি, কিন্তু আমি তোমাদেরকে দেখাই সৌন্দর্য। আর এইখানের প্রত্যেকটা জায়গায় বড় স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ করা হয়েছে, যুদ্ধের সময় কিভাবে আমাদের কৃষক ভাইয়েরা যুদ্ধ করতে এবং মিসাইল ছুড়তো, গুলি করতো, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দোতলায় গিয়ে তোমরা পাশেই দেখতে পারবে বাংলাদেশের কিছু জায়গায় কয়েকটা সেক্টর ভাগ করা হয়েছিল যুদ্ধের সময়, সেই সেক্টরের মানচিত্রটা এখানে দেওয়া আছে। তার পাশে দেওয়া আছে আমাদের পুরো বাংলাদেশের একটা মানচিত্র। আর এই পাশেরটা যেটা দেখতেছো এই ভূমিটা হচ্ছে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার আখাউড়া জয়ের পটভূমি, যা দেখতে অসাধারণ লাগছে এবং যা সুন্দরভাবে দৃশ্যটা তুলে ধরেছে। এই পাশে আমি আরো একটা ভূমি দেখতে পেলাম, কিন্তু এই ভূমিটার নাম কি আমি সঠিক বলতে পারলাম না, কারণ অনেক দূর থেকে এটা ঘেরাও করে রাখছে। এখানে যাওয়া নিষেধ এবং এর স্পর্শ করাও নিষেধ। তোমাদের কি মনে আছে প্রথমে আমি একটা জাহাজ দেখাইছিলাম, যুদ্ধের জাহাজ? সেটাই এখন দেখো কত বড় করে বানিয়ে পানির উপরে ভাসায় রাখছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর এবং এই জাহাজটাও অনেক বড়, আর সামনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। গণহত্যা 1971 সালে যখন গণহত্যা হয়েছিল তখন সেই পরিস্থিতিটা কেমন ছিল সেটাই এখানে দেখাবো। এখানে অনেক অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট আমি লাইট জ্বালায় তোমাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, এটা কি? এটা কেমন বন্দুক? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, এটার নাম কি? চলো একটু দেখি তো। এইটা দিয়ে একটা মারলে তো সবই শেষ, পুরাই ধ্বংস হয়ে যাবে দেখতেছি। এই পাশে আবার দেখি ঘোড়ার উপরে একটা সেনা বসে আছে। সবাই এখানে ছবি উঠতেছে। আসলে সবাই যারা এখানে আসে সবাই হচ্ছে ছবি ওঠার জন্য আসে, এক ভিডিও করার জন্য আসে, যার যার ইচ্ছা শেষে পূরণ করে। যাই হোক, এখানে অনেক সেনাদের দেখা যাচ্ছে যে কিভাবে যুদ্ধের সময় 1971 সালে কিভাবে যুদ্ধ করেছে, সবকিছুর ভাস্কর্য এখানে আছে। বাহির সাইড থেকে বিল্ডিংটা দেখতে যেমনই হোক, কিন্তু ভিতর সাইডে দেখো গ্লাসের জায়গাটা অসাধারণ দেখতে। আর এখান থেকে আমাদের সেই নৌকাটা দেখতে অসাধারণ লাগছে। এখন আমি আছি হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘরের হচ্ছে দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় কি কি আছে সেগুলো হচ্ছে একটু দেখাবো। এইটা হচ্ছে আমাদের হচ্ছে 300 ফিট রাস্তা, তার ম্যাপ হচ্ছে এইটা। তো এখানে ছোট করে ম্যাপ দেওয়া আছে। আর এইটা হচ্ছে এটা
চট্টগ্রাম টানেল। এটা হচ্ছে চট্টগ্রাম টানেল। আর চট্টগ্রাম সমুদ্র বন্দর। তো আমরা আছি এখানে। আচ্ছা, এইগুলো হচ্ছে বিমানের হচ্ছে কি ফ্যান, যা ফ্যান বলে। আমি সঠিক ভালো করে চিনিও না, ভালো করে এমন একটা অবস্থা হয়েছে। ওয়াও, এই হেলিকপ্টার তো অনেক কিউট লাগতেছে আমার বেবি। আর এইখানে মানে যে জাদুঘরের মধ্যে হচ্ছে পুরোটা উপর দিয়ে হচ্ছে পুরোটাই বিমান দিয়ে ভরা, মানে এত চিবি চিবি বিমানের মধ্যে দিয়ে কেমনে উঠতেছে বুঝতেছে না কিছু। আচ্ছা, এটার নাম কি? B721 এই বিমানটার নাম। আর এখানে তো সাইকেল বিমান আছে, প্রত্যেকটা কি পারমাণবিক বোমা? চুরি করবি। হ্যাঁ, চুরি করে নিয়ে যায়। আচ্ছা, এগুলো একটা যদি নিয়ে যা কোথাও ফালান যায় তাহলে কি অবস্থা হবে? প্রত্যেকটা বোমাই হচ্ছে অনেক বড় বড়। তৈরি করুন, একটা চুরি করি। একটা চুরি করে নিয়ে যাও। এটা কি? হাত দিবেন না, হাত না দিলে বুঝবো কেমন। এটা হচ্ছে একটা ম্যাপ। এটা একটা ম্যাপ হতে পারে। এই সাইডে যতগুলো বিমান আছে সবগুলোর নাম হচ্ছে আজকে তোমাদেরকে বলবো। এই বিমানটার নাম হতেছে MiG-29 যুদ্ধ বিমান। আর এই বড়টার নাম হতেছে C-130B পরিবহন বিমান, এইটার নাম। আর এই পিচ্ছি একটা বিমানের নাম হতেছে F-7BG যুদ্ধ বিমান। আর এইটার নাম হচ্ছে F-7GB অন যুদ্ধ বিমান। আর এই পাশে আছে হেলিকপ্টার। এই হেলিকপ্টারের নাম হতেছে MI-171SH হেলিকপ্টার। আর এই বিমানটার নাম হতেছে Yak-130 অ্যাডভান্স জেট প্রশিক্ষণ বিমান। আর এই হেলিকপ্টারের নাম হচ্ছে L-410 অ্যাডভান্স প্রশিক্ষণ পরিবহন বিমান। এই প্রত্যেকটা বিমানের নাম আমি একে একে বললাম। এখন আমরা হচ্ছে যাব এই জায়গা, দেখো বিমানগুলো ঝুলায় ঝুলায় রাখছে, এত বড় বড় বিমান। আমরা হচ্ছে একটা মজার বিষয় জায়গায় যাব এখন। একটা ছবি তুলতে যাব আমাদের সেনাবাহিনীর কাছে। কি এটা তো ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এখন আছি তৃতীয় তলায়। আর তৃতীয় তলায় তোমরা দেখতে পারবা যত ধরনের বিমান আছে, হেলিকপ্টার আছে, রকেট, সবগুলোর ইঞ্জিন এবং হেলিকপ্টারগুলা উপর দিয়ে ঝুলিয়ে রাখছে সৌন্দর্যের জন্য। প্রত্যেকটা হেলিকপ্টারের নাম বলা সম্ভব না, বিমানের নাম বলা সম্ভব না, এর জন্য তোমাদেরকে শুধু আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটার নাম হচ্ছে FT6 ইঞ্জিন। এই ইঞ্জিনটা আমার মনে হয় বিমানে ব্যবহার করা হয়। প্রত্যেকটা ইঞ্জিনের সাথে লাইট, একদম কালারফুল লাইট লাগিয়ে রাখছে, এর জন্য দেখতে আরো অসাধারণ লাগতেছে। তৃতীয় তলারই একটা সাইডে তোমরা একটা সিঁড়ি পার দিয়ে উপরে উঠলে তোমরা দেখতে পারবা প্রথমে এখানে অনেকগুলো দেশের পতাকা একদম সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে কিছু কিছু জায়গার ম্যাপও দেওয়া আছে। আর এখানে তোমরা দেখতে পারবে আগেকার দিনে যুদ্ধের সময় যা যা ঘটেছে সেইগুলোর ভাস্কর্য, এবং এখানে আগেকার যুগের মেডেল, বন্দুক, আরও অন্যান্য জিনিসপত্র এখানে দিয়ে সাজানো হয়েছে। আর উপরের দৃশ্যটা অসাধারণ ছিল। জানি না এগুলো কি দিয়ে সাজানো হয়েছে, বাট দেখতে অনেক ভালো লাগলো। গাইস, এখন আমি চলে আসছি মাটির নিচে। তোমাদেরকে যে প্রথমেই বলেছিলাম মাটির নিচে কি আছে সেটাই দেখবো। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, তো চলো দেখা যাক কি কি আছে। প্রথমে মাটির নিচে ঢোকার যে সাইড, সেই সাইডে ঢুকতে গেলে প্রথমে আমরা এরকম নৌকা দেখব এবং অনেক ধরনের মেডেল, তলোয়ার, ছুরি এবং আগের যুগের মোবাইল, টেলিফোন এগুলো দেখতে পারবো। এরপর আমরা দেখতে পারবো বিশাল বড় একটা স্ক্রিনে জাহাজের সামনে দাঁড়িয়ে থাকলে যেমন অনুভূতি হয়, সেই অনুভূতিটা আমরা নিব এখন। আর এইখানে দেখানো হচ্ছে যুদ্ধের সময় কিভাবে বড় বড় জাহাজ দিয়ে যখন যুদ্ধ করা হতো তখন কিভাবে এটা যুদ্ধটা
করা হতো সেটাই দেখানো হয়েছে, এবং যখন এখানে ঢেউ আসতো তখন কিরকম অনুভূতি হতো সেটা এখানে তুলে ধরা হয়েছে। এর পাশেই আমরা দেখব যে অনেক কিছুই রাখা আছে, সবগুলোর নাম বলা সম্ভব না। এখানে অনেক কিছু রাখা আছে, হেলমেট, দূরবীন এবং বন্দুক, আবার অনেক কিছু। এখানে আবার দেখলাম যে সুতার কিছু জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, দেখতে অসাধারণ লাগতেছে এবং আগের যুগের এগুলা সব। হেলিকপ্টার রাখা আছে। আর এইখানে বড় স্ক্রিনে একটা অসাধারণ একটা জিনিস, সমুদ্রের মধ্যে যেভাবে মাছ নড়াচড়া করে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে। এইখানে তোমরা আরো একটা জিনিস দেখলে অবাক হবা, বড় বড় জাহাজের যে ফ্যানগুলো থাকে নিচে, যেটা ঘুরে জাহাজকে টেনে নিয়ে যায়, সেই ফ্যানটা, এত বড় ফ্যান, আল্লাহ, এটা কিভাবে ঘোরে এবং তারাই ভালো জানে যারা জাহাজ চালায়, কিন্তু দেখলে পারে পুরাই অবাক হবা। এবং এর নিচে আরো এক তালা আছে মাটির নিচে। তো এই তালাটাতে আমরা গেলে দেখতে পারবো প্রথমেই সাবমেরিন। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে সাবমেরিনের ভিতরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই। আমি চাইছিলাম ভিডিও করতে, কিন্তু ওখানে দেখলাম যে সেনাবাহিনীরা রয়েছে, কিন্তু ওনারা ভিডিও করতে দিল না, বলে এখানে ভিডিও করা যাবে না। ঠিক আছে, ভিডিও করলাম না, বাট তোমাদেরকে আমি বাহির থেকেই দেখাই এখানে কি কি আছে। আর এইখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে যে সমুদ্রের নিচে কিভাবে মাছ, সামুদ্রিক প্রাণীগুলো নড়াচড়া করে এবং কি কি আছে না আছে সবকিছু দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে ছোট ছেলেপেলেদের খেলার জন্য এটা করানো হচ্ছে। আর এটা হলো সেই সাবমেরিন। সাবমেরিনটা কিভাবে পানির মধ্যে চলে সেটা এখানে দেখানো হচ্ছে। আর উপরে প্রজেক্টর লাগানো আছে, এর জন্য আমরা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এরকম মনে হচ্ছে। এরই পাশেই আমরা অনেক কিছু দেখতে পারবো, এবং এইখানে একটু উপরে গেলে পরে দেখতে পারবো যে এখানে শেফরা কিভাবে খাবারের আয়োজন করে সেগুলো দেখতে পারবো। আমাদের প্রায় সবকিছুই দেখা শেষ, এখন আমরা বাহিরে আছি। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর বাইরে যেয়ে কিছু খাবো। এই জায়গাটা হচ্ছে জাদুঘরের পিছন সাইডের জায়গা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বার্গার খাইতে। কি খাইবা? নে যেটা নেবে সেটাই নে। মশলা বার্গার, মশলা বার্গার, দুশো বার্গার। এটা খাইবা? গাইস, এইখান থেকে আমরা হচ্ছে একটা একটা করে তিনজন তিনটা বার্গার খেলাম, এবং বার্গার খাওয়ার পরে এইখান থেকে আমরা চলে যাব। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছে, তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবাই না। সো টাটা, বাই বাই। তোমাকে ধরিস না, ভয় লাগে, ভয় লাগে। তুই ধরে না। অনুভূতি কেমন? অনুভূতি লুকিং লাইক আ জাস্ট ওয়াও। ভাই রে ভাই, এই পরিমাণে থাকি লাগছে না, মানে বলা বুঝে যেতে পারবো না। মানে পুরাই মানে থাকি লাগছে। আমার ছেলেটা পুরাই মনে করে অস্থির আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে আমি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাচ্ছি, যেখানে রেল লাইনের শেষ মাথায় মানে কমলাপুর রেল স্টেশনে। এই যাত্রাপথে ট্রেনের ছাদ থেকে অসাধারণ ভিউ দেখা যাবে, যা তোমরা কল্পনাও করো নাই। সো দেখতে থাকো। জীবনের প্রথম নতুন ভাবে জার্নি করতেছিস, মানে এমন একটা অবস্থা, ট্রেনে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। জীবনের ফার্স্ট টাইম। আর হচ্ছে এখানে ডলারিও ইয়ে আছে, দাও আছে, আশীর্বাদ কোনো মানুষ কোন সামনে এখানে কিন্তু একটা চাপ খাবে, তুই তো উপরে যা, এটা কিন্তু এখানে চাপ খাবে।
বাইরে ভাই কি যে ভয় লাগতেছে আমার, আমি বলতে বোঝাতে পারবো না। আমার দেখা যাইতেছে মানে তোমাকে ধরিস না, ভয় লাগে ভয় লাগে। ধরিস না। আমার প্যান্টের যে অবস্থা মানে যে কি বলবো, উঠতে গেলে এমনিতে যে ভয় লাগে। জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে এই ট্রেনের ছাদে বসে যাইতেছি। তোর ভয় লাগতেছে না? আমার ভয় লাগতেছে আমার মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে তো অবস্থা আরো খারাপ। এই বিকেল বেলা অস্থির একটা ভিউ, আর ফ্রেন্ড হচ্ছে সামনে বসে রয়েছে, অস্থির ভিউ। এয়ারপোর্ট ছেড়ে এখন যাচ্ছে, আমার পেছনে অনেকে বসে আছে। তুই ওইভাবে কথা বলিস না, হ্যাঁ ওইভাবে কথা বললে পারে এরকম হচ্ছে না। আচ্ছা তোর মানে অনুভূতি কেমন? অনুভূতি লুকিং লাইক আ জাস্ট ওয়াও। এত সুন্দর অনুভূতি তুমি ঢাকা আমাদের ঢাকা শহরে জায়গায় সুন্দর একটা ফিল নিতে চাও, এরকম ট্রেনের সাথে এর ট্রেনে চলার চাইতে এর চাইতে মজার চাইতে কিছু নাই। দেখো দুই চারটা বিল্ডিং, মাঝখানে আমি, মাঝখানে এয়ারপোর্ট। আপনি চিনেন ভাই আমি বললে মানে শেষ হয়ে যেতাম। আমি এনে বয়ে থাকতে পারতেছি না, আমার দম পারতেছে। আরে কি অবস্থা, এই দাম ওই দাঁড়া এই নাকি মনে করছে বলতেছিলাম নে বসা। ওয়াও যা বাতাস আর কি চাই। আচ্ছা তোর কেমন লাগতেছে এই সুন্দর বিকাল বেলার ভিউটা? তাও আবার ট্রেনের সাথে ফার্স্ট টাইম করতে মনে হয় তো এটা ফার্স্ট টাইম না? মানে আমার হালকা মনের মধ্যে এইরকম করতেছে, আর মনে করে যে প্রায় অবস্থা আমার এখন ভালো লাগতেছে। যখন আমি ফার্স্টে উঠছি মনে হচ্ছিল যে আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওটার পরে যে এত সুন্দর ভিউ পাবো এটা আমি কখনোই আশা করি নাই। মানে এমন একটা অবস্থা, আমার ফ্রেন্ড তো পুরাই মনে করে অস্থির আছে। রোমান্টিক উড়া। আমরা এখন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশনে, আবার কমলাপুর স্টেশন থেকে আমরা হচ্ছে যদি ট্রেন পাই ট্রেনে চলে আসবো, না হয়তো বাসে করে চলে আসবো। এখন আমাদের হচ্ছে মানে ট্রেনের গতিটা অনেক বেড়ে গেছে, মানে কি বলবো, আমার তো হালকা ভয় ভয় লাগতেছে। মানে চল চল আমার পাউডার সামনে বাজায় রাখছে। আমার কি আছে শেষ অস্থির মানে আমার করে কথা বলার কারণে আমার হচ্ছে গলা দামে গেছে, মানে ট্রেন হয়ে গেছে পরস্পর, মানে এমন একটা অবস্থা ভাই রে ভাই, এই পরিমাণে ঘাটি লাগছে, মানে গলা বুঝে যেতে পারবো না। মানে প্রায় মানে ঘাটি লাগতেছে।
মানে আমি প্রথম থেকে দেখা গেছে দেখা যাচ্ছে আমাদের এটা মানে যখন ট্রেনটা যখন ঘোরে তখন মানে যে প্রায় অন্যরকম ফিল হয় মানে ফিলটা মানে ট্রেনের গতিপথ মানে এতটা হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো না। প্রচন্ড গতি। অস্থির যাচ্ছে। আমি আজকে মনে করছিলাম যে আজকে আর আমাদের ট্রেনের জার্নিটা করা হবে না, একদম ট্রেনে যাচ্ছি। আর এখন কোথায় যাই ভালো করে জানিও না, সবাই বলছে যে আমি আটকে আছে ট্রেনে যাওয়ার জন্য। আমি ঠিক জানি না যে আমার কণ্ঠটা শোনা যাচ্ছে কিনা, মানে ট্রেনের এত বড় শব্দ আর হচ্ছে বাতাসের পরিমাণটা অনেক বেশি আর ট্রেনটা প্রচুর জোরে থাকবে। জীবনের ফার্স্ট টাইম এত এক্সপিরিয়েন্স দেখেছি। আমার তো ভয় লাগছে, আমার ট্রেন তো ভিডিও করতেছে, সামনে ও হচ্ছে ফোনে কথা বলতেছে আর ট্রেনটা অস্থির লাগতেছে। ফ্লাইওভারের উপর দেওয়া হচ্ছে বাতি জ্বলছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে এলিভেটর স্পেস দিয়ে হচ্ছে বাতি জ্বালায় দিতে, কারণ সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, মানে সন্ধ্যায় হয়ে গেছে। কি সুন্দর বিকেল, বিকেলটা যে এই বিকেলটা যে এইভাবে উপভোগ করবো তাকে কখনো ভাবি নাই। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমরা হচ্ছে এমনি এমনি ঘুরতে পারিয়েছি আজকে, হঠাৎ করে ওই হচ্ছে আমাকে বলতেছে যে চল আজকে ট্রেনে ঘুরে আসি না আবার ছাদে। আমি তো ফার্স্টে ভয় পাইছি না যে কেন এরকম করলে আমি জীবনে ট্রেনে উঠি নাই, এর জন্য ফার্স্টে ভয় লাগছে অনেক। তারপরেও সাহস করে উঠছি আমি, ওঠার পরে এখন তোমাদের মাঝে হারিয়ে গেছি, আর ভয় লাগতেছে না। নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, আরো কঠিন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হবো। যাই কমলাপুরে কমলাপুর স্টেশনের কাছে কতক্ষণ আমি অনেক জানি না, যাই হোক 35 মিনিটের মধ্যে পেয়ে যাবো। এই ভিডিওটা অস্থির। এখন আমরা আছি হচ্ছে স্টেশন রোড, চলে আসলাম। আর বেশি সময় লাগবে না হয়তো কমলাপুর স্টেশনে যাইতে, আস্তে আস্তে আরো গতি বাড়াচ্ছে। আমরা এমন একটা জায়গায় বসছি মানে দুইটা বগির মাঝখানে, তাও ছাদের উপরে, তাওটা এখানে মানে এত পরিমাণে লোড আছে, এটা মানে বলে বোঝাতে যাবে না। ওরা চিনি খাবো একটা এরকম একটা অবস্থা। হ্যাঁ
বিকাল বেলায় একদিন আসতে হবে। বিকালে বিকালে টাইম করে একদিন হবে। তালতলা খিরগাঁও কক 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 কক। আরে বাস তো ঢাকার বাইরে গেলে পরে বাস পাওয়া যাবে। ওই নামে না কে ওই বড় ভাই ওই নামে টেনশন দিব নেমে পড়তেছেন কেন? লাভ দিলেই তো হয়। আমরা এন্ড কাছে আমকো বাসায় বুঝলেন না লাভ দাও লাভ দাও। একটু জায়গা লাভ দিলে হবে না। এনে নামবে এটাই পাবি না যদি সব থামে না। এনে বাস এখন আমরা হচ্ছে কমলাপুর স্টেশনে চলে আসছি। আর এখন হচ্ছে নামবো ট্রেন এত স্লো ভাবে যাচ্ছে, নামার সময় হয়ে গেছে। এখান থেকে নামার পরে আমরা হচ্ছে বাসে করে চলে যাবো আবার সেই উত্তরাতে। বাসে করে কে যাবে? হ্যাঁ দেখি হাইটে যাবে আবার ট্রেনে আবার ট্রেনে ও আবার তো ট্রেনে যাব। আমার রাতের ভিউটা অস্থির একটা ভিউ, জানি না তোমরা দেখতে পারতেছো কিনা। আমরা দেখতে পারতেছি, আমরা তো দেখতেই পারতেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আর এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম। ও আসছে আমি সাথে ফার্স্ট টাইম। আর ও হচ্ছে ও ফার্স্ট টাইম, মানে ওই হচ্ছে ফার্স্ট টাইম। সো কমলাপুর স্টেশনে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ও ভয় পাইতেছে, মনে হয় পড়ে যাবে যে আস্তে আস্তে পিপার থেকে আসতে কিছু তাও ভয় পাইতেছে। এই সাইডে বসিস। হ্যাঁ ও এই মাত্র আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। আজ আমি তোমারই সাইডে যাবে না, আপনাকে গান বলা গান আপনাকে সাইডে যাতে এদিক। জোরে বল, গান বলবি জোরে বল, গান বল। এই কিরে পাঞ্জের কে তোর ধরা লাগবো। এই সর সর লাভ দেখ, এই সাকিব সর। বোকা বোকা নাকি এই এই জায়গায় লাভ দিতে তো কোন লাগে। মোবাইল মোবাইল ধর নাম 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 লাভ দে লাভ দে আমার মতো হালকা ব্যথা লাগবে কিন্তু দেখে লাভ দে। নামে নামে না তাতে নামো। তুই তো সামনে আয়, এদিকে আয়। সাইডে তো
আমি দাঁড় দাঁড় গাইস এখন আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আরেকটা ট্রেনে করে যাচ্ছি উত্তরার দিকে, মানে এয়ারপোর্ট রেল স্টেশনে নামবো, এরপর বাসায় যাব। তোমাদেরকে একটু সতর্ক করি, ট্রেনে যারা চলাচল করো, আমি তো এখন দাঁড়ায় আছি হচ্ছে মানে দরজার সামনে। তোমাদের এখানে একটা জিনিস দেখাই, দেখো এই যে দুইটা বগির মাঝখানে যে নড়তেছে কিভাবে, এখানে যদি পাও যায় অবস্থা তো একদম খারাপ। তোমরা এটা একটু দেখে যাবা, যারা হচ্ছে ট্রেনে দাঁড়ায় 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 যাও, তাদেরকে সতর্ক করে দিলাম। তো যারা যারা ফুল ভিডিওটা দেখলাম অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। আর যারা লাইক করো নাই ভিডিওতে লাইক করে দাও, প্লিজ প্লিজ লাইক করে দিও। আর আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। এখানে আসার পর অনেকটা গ্রাম গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে আর অক্সিজেন পাচ্ছে অনেক ভালো। আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যেতে, এমন একটা প্রবলেম। আর দাঁড়াও তোমাদের কাছে আমি শেয়ার করি একটু। গাইস এইখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট এইখানে অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই নার্সারি, দুই পাশ দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে পুরোটাই নার্সারি। আমি বারবার একই কথা বলবো, তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা পুরো ঢাকা শহরটাই ঘুরবো। আর ঢাকা শহরে কই কই যাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, আর অনেক কিছু খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ব্লগটা শুরু করা যায়, লেটস গো। গাইস আমাদের হচ্ছে এখন মানে ক্লাস শেষের দিকে, এখন আমরা হচ্ছে ল্যাব ক্লাসে যাব। তো হচ্ছে বইটা গুছাচ্ছে, আমরা বইটা গুছায় রাখছি। এখন হচ্ছে ল্যাব ক্লাসে গিয়ে ল্যাব ক্লাস শেষ করে আমরা একটু বের হবো ঘুরতে। মানে কোথায় যাচ্ছি আমি যে এক্সাইটেড সেটা তোমাদেরকে দেখাবো। সো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো। দেখা যাচ্ছে না, আমরা এখন হচ্ছে অটোক্যাডের হচ্ছে ল্যাব ক্লাস করতেছি। তো প্রায় ক্লাস শেষের দিকে 2 ইউনিটের একটা প্ল্যান করলাম, আর কিছু সময় আছে, তোমাদেরকে আমি দেখাই। আমরা যখন ক্লাস শেষ করে বেরিয়ে পড়লাম, তখন আবদুল্লাপুর দেখি পুলিশের সাথে কাদের যেন হাতাহাতি হচ্ছে। পুরাই মানে যে মারামারি লাগবে এমন একটা অবস্থা। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু বোঝার চেষ্টা করলাম যে কী কারণে লাগছে মানে এই হাতাহাতিটা, কিন্তু বুঝতে পারলাম না। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আমরা এখন হচ্ছে বাসে আছি আর বিআরটিসি-তে উঠছি, কিন্তু একটা ফ্যানও নাই বাসের, কোনো কান্দিতে একটা ফ্যানও নাই। গায়ে এত গরমের মধ্যে যাচ্ছে ঘুরতে। আমি আর তরিকুল, বাচ্চা আপাতত 2 জন আছে। আর তো যাবো, যাইতে কতক্ষণ লাগবে সঠিক জানে না। যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে এবং অনেক জায়গা ঘোরা হবে। আর কি কি করি না করে আজকে সারাদিন সবকিছু দেখাবো। সো তোমরা হচ্ছে দেখতে থাকো। আমরা হচ্ছে দিয়াবাড়িতে চলে আসছি, বাট দিয়াবাড়িতে আসার পর দেখলাম যে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি নাই, মানে আশেপাশে মানে যেসব জায়গা ফাঁকা ছিল সব জায়গা হচ্ছে বাড়িঘর হয়ে যাচ্ছে। আর তো এইসব জায়গা ফাঁকা নাই, সব ভরে গেছে, মানে যাচ্ছে। এখন আমরা ঘুরতে যাই, দেখি নদীর পাড়ে ওই যেখানে যাবো, যাওয়ার পরে ও লেক পার, নদী আর লেক পারে একই কথা, just ব্যাপার না। তো যাচ্ছি, যার পর দেখি কি হয়। তরিকুল, এই বেটা এদিকে আয়। আমার তো কি করি,
শোন, এই জায়গায় এর আগে আসিস না? এ? আসলে ও মনে করে যে একদম বোবা হয়ে গেছে, ওর আর কথা বেরায় না, বুঝলেন? মানে এমন একটা অবস্থা ওদের। আর একটা বোকার মতো কাজ করছি আমরা আমরা হচ্ছে এই যে রোদ উঠছে একদম মাথা গরম হয়ে যাচ্ছে, আর পুরোটা ঘামে গেছে। আর বাসের মধ্যে কিরকম ছিলাম তো দেখছোই। এখন হচ্ছে যাচ্ছি শ্যামার দিকে, যাওয়ার পরে দেখি একটু জিরায়া কিছু খাবো, সবকিছুই তোমরা দেখতে পারবা। আর যাই, যে অবস্থা, আর প্রচুর রোদ। রোদের মধ্যে সামনে আমরা দেখতেছি একটা ঘোড়ার গাড়ি, গাড়িটা কিন্তু অস্থির রে তরিকুল, তাই না? আরে না, ওঠা যাবে না, বাট ঘোড়া তো ওই পাশে, এই যে ঘোড়া বান্ধা রাখছে। আর এটা হচ্ছে গরু, গরু খুঁজেছি, ঘোড়ার গাড়ি। আর এখন আমরা একটু শ্যামাই জিরা চলে যাবো আরেক জায়গা। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি নদীর পাড় দিয়ে, মানে লেকের পাড় দিয়ে যাচ্ছি। আর মানে এই পাশ দিয়ে হচ্ছে সব দোকানপাট। এখন হচ্ছে কেবল দুপুর প্রায় 2টা বাজে, আর আমাদের আস্তে আস্তে 2টা বাজে গেছে। এখন এক জায়গায় বসবো, বসার পরে দেখি কিছু পাই নাকি না, খাওয়া দাওয়া করবো। আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, ওর কেবল রেডি হয়ে আসতেছে, আর এখানে হতেছে আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে এই ব্যাগটা কাঁধে করে নিয়ে যেতে এমন একটা প্রবলেম। আর দাঁড়াও, তোমাদের কাছে আমি শেয়ার করি, একটু বসে নিয়ে তোর ফোনটা ধরতো। আচ্ছা ভাই, আমি হচ্ছে একটু বসে নেই, তারপরে শেয়ার করি তোমাদের সাথে। এই ব্যাগটার প্রবলেম হচ্ছে এই দুইটা ফিতা, যখন এই ফিতা দুটো কাঁধে নেই, কাঁধে নেওয়ার পরে এমন একটা অবস্থা হয়, মানে যে কাঁধের উপর এইখানে এই ফিতাটা চলে আসে, তখন নিতে যে একটা প্রবলেম, মানে যে অনেক ঝামেলা হয় আর কি। আমি তোমাদেরকে নিয়ে দেখাই, তখন এইটা আমি কাঁধে নেব, এইটা মানে যে থাকবে তো এরকম, এরকম থাকবে, কিন্তু যখন আমি হচ্ছে একটু কাঁধে নেবো, কাঁধে নেওয়ার পর থেকে উঠবো, উঠার পরে মানে দেখছো কি অবস্থা। আমি যখন এটা কিনছি, ব্যাগটা যখন কিনতে গেছি, তখন মানে এমন একটা অবস্থা হয়েছে। সবকিছু দামাদামি ঠিক করছে, ঠিক করার পরে টাকাও দিয়ে দিছে, মানে টাকা পয়সা দেওয়ার পরে মানে এইটা আর দেখে নেই, মানে যে ফিতাটা আর দেখে নেই, না দেখে নিয়ে চলে আইছি, শেষ। পরে বাসায় এসে যখন আমি কলেজে যাব, কলেজ যাওয়ার পরে দেখি যে ব্যাগ যখন কাঁধে নিছি, দেখে যে এটা ছোট। এরপর আর কি, মানে এটা নিয়ে নিয়ে ঘুরতেছি কিছুদিন, এটা চালাবো, চালানোর পরে মানে যেটা বাদ, আবার নতুন করে একটা কিনতে হবে। আর এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আছি, মানে রোদের কারণে আমরা কোথাও যাইতে পারতেছি না, এর জন্য বসে আছি আর একটু ছায়াতে আছি। গাইস, এখানে আসার পরে আমার মানে একটা জিনিস ফিল হতেছে, অনেকদিন পরে মনে হচ্ছে আমি একটু গ্রামে আসছি, মানে সারাক্ষণ রুমের মধ্যে থাকতে পারে না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে রুমের মধ্যে থাকতে হয় আর কি। তো এখানে আসার পর অনেকটা গ্রাম গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে, আর অক্সিজেন পাচ্ছে অনেক ভালো। আর আর এখানে প্রচুর রোদ উঠছে, তারপরেও আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি। যাক, ওটা বিষয়টা বিষয়টা হতেছে আমরা যে উদ্দেশ্যে আইছি এখানে, সেই উদ্দেশ্যটা পূরণ করার। তো আমি আর তরিকুল আছি। আর তরিকুল কি? ঘুরতে আইছি আমরা, আমাদের কোনো হ্যাঁ, উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ঘোরা। তো এই লক্ষ্যটা আমরা এখন পূরণ করব, এর জন্য এই রোদের মধ্যে ঘুরতেছি আর কি। রোদের ভিতরে আর কত প্যারা। আরে প্যারা না, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা এখন যে জায়গায় যাচ্ছি, এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যে জায়গায় অবস্থান করতেছি, এই জায়গা হতেছে মানে দুই পাশ দিয়ে হতেছে, মাঝখান দিয়ে হতেছে রাস্তা, আর এই দুই পাশ দিয়ে হচ্ছে ফুলের বাগান, মানে যে এটাকে হতেছে আমরা কি বলে এটাকে, নার্সারি, ফুলের নার্সারি। তো তোমাদেরকে একটু দেখাই, আর এই পাশে গেলে পরে একটু ভালো হবে, আমি একটু এই পাশ থেকে দেখাই তোমাদের। ওহ, কি যে একটা অবস্থা। তোমাদের ফুলগুলো একটু দেখা, অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। একা একা দেখাই, ফুলগুলো অনেক সুন্দর না? তোমরা যদি জানো এগুলা কি কি ফুল, অবশ্যই কমেন্ট করে জানাবা। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, এটা পুরোটাই নার্সারি, আর ফুলটা তো অস্থির লাগতেছে।
মানে এখানে অনেক ধরনের মানে ফুল গাছ আছে, যা আমি মানে আমি তো নাম জানি না কোন ফুল গাছের নাম কি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা কিন্তু ফুল গাছ না, এটা হচ্ছে একটা গাছ, কি গাছ আমি বলতে পারি না, কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। এটা ফুল না, শুধু পাতা। গাইস, এখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট এখানে অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই নার্সারি। দুই পাশ দিয়ে, রাস্তার দুই পাশ দিয়ে পুরোটাই নার্সারি। দেখতে অসাধারণ লাগতেছে। আর এখানে মনে কর যে তরিকুল, এটা কি গাছ রে? এটা হচ্ছে আমাদের কি বলে জানো, ড্রাগন ফল গাছ। এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। হ্যাঁ, এগুলো ড্রাগন ফল গাছ। এটা কি, মানে এখানে এত পরিমাণে নার্সারি গাছ আছে নার্সারিতে, মানে প্রত্যেকটা গাছ আমরা নিজেরাও চিনি নাই, এমন একটা অবস্থা। গাছের নাম জানি না, বাট গাছের অভাব নাই। এমন কোনো গাছ নাই এই জায়গায় নাই। কি? এমন কোনো গাছ নাই এই জায়গায় নাই। হ্যাঁ, এমন গাছ সেটাই। নাই দেশে। মানে পৃথিবীতে বললে ভুল হবে কিনা জানি না, বাট বাংলাদেশের যত ধরনের গাছ আছে, সব গাছ মনে করো যে এখানে আছে। ছোট ছোট গাছ, মানে সবকিছুই পাওয়া যাবে আর কি, আমার মনে হয় সব ধরনের গাছে আছে। আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। মানে আমি বারবার একই কথা বলবো, তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আর কি, তোর কিছু বলবা? আমার কিছু বলার নেই। ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ওকে আমি অনেক ধন্যবাদ দেবো। ও আমাকে অনেক মোটিভেশন করছে যে আয় বাইরে যাই, ঘুরতে যাই। ঘুরতে গেলেই বুঝতে পারবি যে কিরকম সুন্দর জায়গাগুলো আছে। ঢাকা শহরে আমার অনেক জায়গায় ঘোরা হয় নাই, কিছু কিছু জায়গায় ঘোরা হয়েছে, বাট আমি ঘোরার চেষ্টা করবো আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমাদেরকে ধন্যবাদ দেবো যে তোমরা আমাদের ভিডিওটা গুলা দেখো। আর আমি চাইবো যে তোমরা আমার ভিডিও গুলো দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন আমরা রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কোন দিকে? বিয়ে বাড়ি। আচ্ছা, আমরা একটু লেক পাড়ের দিকে যাচ্ছি। কি অবস্থা তরিকুল, কেমন লাগতেছে এই বেলা 3টার সময় ঘুরতে আসছি আমরা? 3টার সময় তো ঘুরতে আইছি। একটার সময় বেরিয়েছি, একটার সময়। আরে ভাই, কেন, তোমার কি খারাপ লাগতেছে? পুরা রোদ। আর রোদের মধ্যে এই যে এখন আমরা বসে আছি হচ্ছে এই সময় এত রোদ থাকে লেকের পারে। এটা হচ্ছে দিয়াবাড়িতে, আমাদেরকে বলা হয় নাই। মনে হয় যে আসলে এখানে এখানে বসে ভালো লাগতেছে না, শ্যামার মধ্যে হালকা বাতাস হলে ভালো লাগতো। বাতাস নেই। বাতাস। হ্যাঁ, আসলে এটা জিনিসটা খেয়াল করছি যে বাতাস নাই, আসলে বাতাস নাই। মানে এক হিসেবে ভালোই লাগতেছে আমাদের। মানে সামনে হচ্ছে পানি পানি, মানে যে ঠান্ডা লাগতেছে, হ্যাঁ। মানে হালকা হাওয়া আসতেছে। না না, যাও যাও, পানির মধ্যে যাও, বসো। হ্যাঁ? পানির মধ্যে যাও। পানির মধ্যে যে বসো, যাও। বসে যাও। আমার মনে হচ্ছে এই পানিটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে গোসল করে যায়। গ্রামে যখন থাকতাম আমি, তখন আমি হচ্ছে নদীতে গোসল করতে যেতাম। মানে আমার বাসা থেকে হতেছে গ্রামে 5 মিনিট হেঁটে যাওয়া লাগে নদীতে। মাঝে মধ্যে আমি নদীতে গোসল করতে যাইতাম। এরকম রোদ। আর কোন রোদের মধ্যে বেরোতেছি না। কেন রোদের মধ্যে এগুলো ভালো হলে সমস্যা কি? এই যে সমস্যা, বুঝতেছি এখন কি সমস্যা। কারে দেখাবো মনের দুঃখ গো। বুঝলে? ভালো করে। অন্তরে তো শেরির আগুন জ্বলে রইল। গাইস, মানে আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে যারা ঘুরতে আসে সবাই দেখি কাপড়। ওই সামনে দেখলাম একজন ভিডিও বানাইতেছে, ওখানেও দেখি কাপড়দের নিয়ে ভিডিও বানাইতেছে। আবার এখানে দেখলাম একটা গেল কাপড়, হেঁটে হেঁটে যাচ্ছে কি মধুর সুরে, তারপর হাতে হাত রেখে যাচ্ছে। মানে দেখে অনেক ভালো লাগতেছে। আজকে আমি সিঙ্গেল বলে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসতে হয়।
হ্যাঁ, তুমি সিঙ্গেল। তুই তিনটা সমানে করো আর তুমি সিঙ্গেল। কি তিনটে সমানে তোমার কি করে? তোমার মেসেঞ্জারে গেলে পারে তুমি ডাটা বন্ধ করে রাখছো এসএমএস দিবে দেখে, হায় আর আল্লাহ, তুমি বলতেছো সিঙ্গেল। আমার ফ্রেন্ড যা বলে সব মজা করার জন্য, হ্যাঁ, বলে আমি মজা না, মজা পাই অনেক। কিচ্ছু মজা না, কেন? সব সিরিয়াস। আচ্ছা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি এখনো সিঙ্গেল। একটার সাথে আমার একটার সাথে আমার দেখা করিস, দুইটার সাথে লাগবে না, একটার সাথে আমার দেখা করিস, একটার দেখা সাথে করাই পরিচয় দেবো। করে দিস। আচ্ছা দেখা করাই দেবো আজ ফ্রেন্ডের পর্যন্ত সাথে। আমাকে পরিচয় করে দিলি না তুই ভাই। কার সাথে পরিচয় করবি বল? কার সাথে? তুই যেটার সাথে করাস, যেটা একটু বেশি সুন্দর। আচ্ছা দেখ, ওই যে আমার সামনে একটা বসে আছে দেখ, আমার সামনে। হুম। ওই দেখো ওই সামনে হচ্ছে মাছ মারতেছে, তো দেখ তার সাথে পরিচয় করাই দেই। আশেপাশে যে লেকের পাড়ে মনে হয় আমার মনে হয় কি মাছ ছাড়ছে লেকের পাড়ে, এর জন্য মনে করেন যে মাছ টাছ ধরতেছে, আর ওই পাড়তে হচ্ছে মাছ মারতেছে মানুষ, মানে ওই যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে হতেছে মাছ মারতেছে বড়শি দিয়ে দিয়ে। আমরা গ্রামে থাকতে অনেক মাছ মারতাম বড়শি দিয়ে। একবার গেছি মাছ মারতে, আমার চ্যানেলে এখনো আছে ভিডিও। আমি আর আমার চাচাতো ভাই মাছ মারতে গেছি হচ্ছে খেওয়া জাল দিয়ে, যেটা হচ্ছে ঝাঁকি জাল বলে। তো ওইটা মাছ মারতে গেছি, পুরা 20টা চাপ দেওয়ার পরে একটা বোয়াল উঠছে, এরপরে মনে করো যে কয়েকটা মাছ মারি নিয়ে বাসায় আসছে। ওই দিনকে সারাদিন, সারাদিন বলতে সকাল 10টার দিকে গেছি, 2টার সময় আসছি। নদীতে মানে যে পানি গরম হয়ে থাকলে তো মাছ থাকে না, এমন একটা অবস্থা হয়েছে। আমার গলাটা বসে গেছে, মানে ঠান্ডা লাগছে প্রায় 2-3 দিন হইলো। ওষুধ থেকে কাজ হয় না, হালকা একটু সারছে। আজকে আবার আসছে ঘুরতে এই দুপুর বেলা, রোদ্রের কারণে মানে যে আবারও ঠান্ডা লেগে যাবে। আচ্ছা একটা অর্ডার দিছি, আর একটা দিব। দুজন মানুষ 2টা অর্ডার খাবো। আচ্ছা আচ্ছা আমরা হতেছে দেখি। আচ্ছা টকটা আমার কাছে বুঝলি ফুচকার টকটা অস্থির লাগে, মানে আমার কারণে একটা অবস্থা। আর বাসার সামনে মনে কর যে ফুচকাওয়ালা আছে একটা, মানে নিয়ে বসে। ভালো লাগে না। দেখা খাওয়া শুরু করে দে তুই। ভালো লাগে না, একটা কেমন কেন ফুচকা খাস না? ভালো লাগে না। ভাল লাগে না? আচ্ছা আমার কাছে ভালো লাগে, আমার কাছে বেশি টকটা ভালো লাগে ফুচকার চাইতে। তো আমরা ফুচকাটা খাই, খাওয়ার পরে হচ্ছে আমরা আবার বের হব। এরপরে একটা জিনিস করার আছে, জিনিসটা করবো দেখি পারি কিনা। ধর ফোন ধর। মারিস না? নাই, ও দেয় নাই আর। তোকে তোকে নিয়ে কথা বলে ওই জায়গা ধরবো, বুঝছো? সৈকত মাথায় লাগে আগে ভাই। ওই দিক থেকে ওই দিক থেকে। মামা এমন কোনো অফার নাই যে 10টা বলে 10টা দিয়ে প্রোডাক্ট দিই? হ্যাঁ একটা ফ্রি। একদমই। জোরে দিবি জোরে। না যাবি তার দিকে দাও, ডান চুকে দেন, বাম চুকে দেন, তার দিকে যাবো। ওইটাই ভালো মতো দিয়ে দিবি, আমি তো তাই, যেটা গেল ওইটাই দিছিলি। কোনটা কোন চোখ বন্ধ করে দেবো। বাম চুক বন্ধ করবেন না, দেখবেন কেমন এই চুক দিকে দেখা যায়। দেশ একটা তিনটা। এরপরেও হয়নি। এই যে ডান চুক দিয়ে এই সিদ্ধি দিয়ে এই কাটার মতো দেখতে হবে। কাটার মতো সমান সমান মিল করতে, মিল পয়েন্ট মিল করতে হবে। মিল হয় কোনটা সবার উপরে মারবি, বুঝলি? হ্যাঁ উপরে লাগবে, আমরা কাটার মতো বেশি দেবেন না, কাটার মতো সমান সমান দেখতে হবে, যে সমান সমান এই যে সমান। ওইটি ওইটি ওই যে পুরো সমান হবে। হয়েছে, 5টা হয়েছে, দাম 5 টাকা। আরেকটা মাল ওই দিকে দিবি।
বারবার আগে বলুন কি করা লাগবে এই স্মৃতি যদি এই কাটা মাথা দেখবেন সমান সমান মিল করে মিল পয়েন্ট মিল নষ্ট দেখবেন বাংলাদেশ বন্ধু টানতে দেখবেন লাগে নাই একটা আরেকটা জুতো করে যাবে না সীমা বাড়া লাগছে শেষ আমাদের হচ্ছে এখন বন্ধুকে পিলন ফুটায় আসলাম আমি হচ্ছে 6টা মারছি মানে টাকা নিলে এইভাবে 30 টাকার 10টা মারতে পারবা তো আমি হচ্ছে 6টা মারতে আরো তৈরি করলে হতে 4টা মারছে আমি 6টার মধ্যে 6টাই লাগাইতে পারছি ফার্স্ট আমি একজন বন্ধু করে আরেকটাতে মানে যে ভুল করছি তারপরে যেটা নিশানা করছি কিন্তু ওইটাতে না লেগে অন্যটাতে লাগছে আমি প্রথমে দুই চোখ বন্ধ করে মারছি হ্যাঁ? দুই চোখই বন্ধ করছি দুই চোখ বন্ধ করে কেমন মারার লাগে? মানে আগে সই করছি ঠিকই কিন্তু মারার সময় দুই চোখ বন্ধ করে নি ছিল না মানে ওর হতেছে এটা আন্দাজে মারছে আন্দাজে লেগে গেছে মানে তোর কি 4টাই লাগছে তোর তো একটা লাগছিল না মনে হয় আমার দুইটা লাগছে 2টা লাগছে 4টা মানে 2টা লাগছে আর আমার 6টাই লাগছে মানে যেটা নিশানা করছি ওইটাই লাগছে মানে কি বলবো তুমি মাঝখানে মারছো লাগবে তো আমি মারছি একবার যেখানে একটা আছে মাঝখানে না মুড়াই লাগাচ্ছি লাস্ট 3টা মুড়া লাগাচ্ছি ওই যে তুমি যেগুলো বিক্রি করতেছে ওই যে- মানে এগুলো করতেছে উনি বললো না যে ওইটা নীলা লাগাও তুমি মাঝখানে মারছো এক সাইডে কিন্তু আমি যেখানে একলা আশেপাশে আশেপাশে 1 ফুটের মধ্যে একটা নাই ওই জায়গা মারতে হবে ওই জায়গা মারি একটা তাই আমি 3টা লাগাইছি হইতেছে মাঝখানের দিকে আর হচ্ছে আর বাকি 3টা লাগাইছি হইতেছে মুড়ায় মুড়ায় মানে আমিও চেষ্টা করছি দেখার জন্য যে দেখি লাগাইতে পারি কিনা তা দেখলাম যে লাগে পুরাটাই লাগে মাঝখানে মাঝখানে কি তোর যেটা নিশানা যদি না থাকে ওই হালকা যে মাঝে মাঝে ফুকা থাকে ওই ফুকার মধ্যে চলে যায় লাগে না তখন আর ওই বেলুনটা আর ফোটে না বুঝলি মানে একটা ছবি ওঠার জন্য যে কত পরিশ্রম করা লাগে তার হিসাব নাই। মানে এটা আমাদের প্রমাণ এই ঘোড়াটার মধ্যে যে আমরা দুসরা বলতেছি কি যে একটা অবস্থা আমাদের তুমি দেখতে যে কি বলবে তার কোনো হিসাব নাই তো এই ঘোড়াটা আমরা এই জায়গাটায় আসতে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় ডেলি আসি এই জায়গাটায় মানে অস্থির একটা জায়গা কয়েকটা ফুলা পান দেখলাম যে ওই যে গাছ দেখতেছে ওই পাশে ওই যে গাছ ওই গাছের ওইখানে 2টা গাছ একসাথে করে রাখছে রাখার পরে মানে বাঁশ পায়ের দিছে বসার জন্য ছায়ার তলে দেখতে অনেক ভালো লাগতেছে এইভাবে গোসল করতে গিয়ে যে আমার নাকের মধ্যে পানি চলে যাবে আমি কখনো ভাবিনি। নদীতে গোসল করার সময় আপনারা বুঝতেই পারেন যে নাকের মধ্যে পানি গেলে তখন কেমনটা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। দীর্ঘ 6 বছর পর আজকে আমি যাচ্ছি নদীতে গোসল করতে। লাস্ট কবে গিয়েছি আমার নিজেরও মনে নেই, তাই অনেক বছর পর আজকে আমরা বেরিয়ে পড়ছি নদীতে গোসল করার উদ্দেশ্যে। আজকে আমরা কোন নদীতে যাচ্ছি অ্যান্ড কোথা দিয়ে যাচ্ছে সবকিছু থাকবে এই ভিডিওতে। আর গোসল করার পরে আজকে আমরা বিকেল বেলায় বাইক নিয়ে ঘুরবো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। গোসল করার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা গামছা অ্যান্ড একটা লুঙ্গি মাথায় নিয়ে। গামছা আর লুঙ্গি মাথায় করে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম, কারণ নদীতে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা যাওয়ার পথে অনেক গল্প করতেছিলাম আর ফিউচার নিয়ে প্ল্যান করতেছিলাম যে কে কি নিয়ে বিজনেস করতে চায়। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, বাট আমি মনে করছিলাম যে 10 মিনিটের মতোই লাগবে বাড়ি থেকে নদীতে যাইতে, বাট সময় লাগছে অনেকটাই বেশি, 10 মিনিটেরও বেশি সময় লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা চিপা রাস্তাদের মধ্যে যাচ্ছি। এই রোডে ওঠার পরে দেখলাম যে পাশে একটা পুকুর এবং পুকুরের পাশে হচ্ছে একটা দোকান। আমার মনে হয় এটা হচ্ছে একটা চার দোকান ছিল, বাট এখন যে একটা অবস্থা, এখন আর এই দোকানটা ভালো নাই দেখেই বোঝা যাচ্ছে।
তোমাদের আর একটা কথা জানিয়ে দেই, এই ভিডিওটা করা ছিল অনেকদিন আগের, আমার এক্সাম চলতেছিল, এর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বাট আজকে তোমাদের শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা নদীর কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে অনেকে নদী থেকে গোসল করে বাসার দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি নদীর দিকে। আর এইখানে প্রচুর বাতাস এবং রোদ, বাতাসের কারণে রোদটা তেমন ফিল হচ্ছে না, তাই ভালোই লাগতেছিল। রাস্তার পাশেই দেখি যে তালের আটি বিক্রি করতেছে, এগুলো এখানে 5 টাকা করে বিক্রি করতেছে, 3টা, একটা আটি 15 টাকা। আর আমরা যদি ঢাকাতে খাইতে যাই একটা চাই 30 টাকা। মানে কতটা পার্থক্য, গ্রামে আর ঢাকাতে অনেক পার্থক্য। আমরা যখনই নদীর কিনারায় চলে আসলাম, দেখি এখানে হলুদ কাপড় দিয়ে কেমন যেন একটা বেড়া দিয়েছে। আমি ভাবলাম এটা কিসের জন্য, পরে দেখি না এখানে হয়তো ফুচকা বিক্রি করবে বিকালে। যেহেতু আমরা 3টা না 2:30টার দিকে গিয়েছিলাম, তো এখানে ওনারা রেডি করতেছিল, আর বিকেল বেলা হচ্ছে ওনারা ফুচকা অথবা চটপটি বিক্রি করবে এখানে। দেখতেই পাচ্ছ ওই যে একটা মুরব্বী এখানে কাজ করতেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নদীতে কত মানুষ গোসল করতেছে। বাইরে ভাই, এই গরমের মধ্যে অনেক মজা করে আর নদীতে গোসল করে, তোমরা বুঝতেই পারছো তাদের অনুভূতিটা কেমন। আমরা এখানে না গোসল করে একটু ফাঁকে গিয়ে গোসল করতে যাই গেলাম, যেখানে মানুষজন একটু কম আছে। নদীর কিনার দিয়ে দেখো ব্লক পাড়া, এর জন্য কাদার কোনো ঝামেলা নেই, একদম পরিষ্কার পানি, গোসল করতেও আরাম। এরপর আমরা আস্তে আস্তে করে গোসলে নামতেছিলাম। গাইস, আমার মানে অনুভূতিটা অন্যরকম। আর হচ্ছে পানিটা তেমন একটা ঠান্ডা ছিল না, যেহেতু এটা নদীর পানি সবসময় চলাচল করে, এর জন্য গরম ছিল আর তীব্র পরিমাণে রোদ ছিল। আর এই রোদের কারণেই হয়তো অনেক গরম হয়ে আছে পানি। গাইস, এই সময় হচ্ছে আমার নাকের মধ্যে পানি চলে যায়, মানে কেমন যেন লাগতেছিল নাকের মধ্যে পানি যাওয়ার পরে। তোমরা ফিল করবা তোমাদের নাকের মধ্যে পানি গেলে, বুঝতে পারবা কেমনটা লাগে। আর নদীটা হচ্ছে বিশাল বড় নদী। আমরা যে নদীতে গোসল করলাম এই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। নদীর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের শাহজাদপুরের বড় মসজিদ নামে পরিচিত, কিন্তু এই মসজিদের আসল নাম হচ্ছে হযরত মখদুম শাহ জামে মসজিদ। আর আজকের দিনটা ছিল শুক্রবার, আর এই মসজিদের কিছুটা দূরেই আমরা হচ্ছে এখানে গোসল করতে আসছি, আর গোসল করলাম অনেক মজা করে। দেখতেই পাচ্ছ যে আমি অনেক মজা করে গোসল করতেছি, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন হলো নদীতে এসে সাঁতার কাটা হয় না, তাই আজকে আমার কাছে ভালো লাগতেছে। আর সাঁতারও কাটলাম অনেকক্ষণ ধরেই গোসল করলাম। মোবাইলটা যদি পড়ে যায় জীবন শেষ একদম। একেবারে পিছলে হলে পরে একদম যাইতাম না। ও এই ফোন পড়ানো তো ভয় পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই ফোন পড়ার জায়গায় এত ভয় পাওয়া যাবে? রোদ কোন দিক দিয়ে সেটা কর। এই করে কোন দিক থেকে রোদ আসে? রোদ আসে উপর থেকে। কিরে গড়ে দেখে দিই চারদিকে ঘুরো, দেখ ক্যামেরা ফোন দেখতে ভালো আছে। রোদ হচ্ছে এই পাশ থেকে, হ্যাঁ যে পাশ থেকে, এই পাশ থেকে ভালো আসতেছে, কিন্তু এই পাশ থেকেই না। জীবন পুরা শেষ। সাঁতারে গেলে একদম মোবাইল পাবে একদম কইরা। আচ্ছা দাঁড়া, আমরা একটা ছবি উঠে সিরিয়াল মেইনটেইন করে দাঁড়া। রেডি? সোজা ওইদিক রাখ। এদিকে একটু। গোসল শেষ করে আমরা লুঙ্গিটা পাল্টি আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে শুক্রবার, একটু দ্রুত বাড়িতে যেতে হবে। আবার বিকেলবেলা বাইক নিয়ে ঘুরতে যাব। গাইস, বিকেলবেলা হচ্ছে আমরা বাইক নিয়ে বের হই, আমরা তিনজন মানে পুরোটা সময়ে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা হচ্ছে বাইকের উপরই ছিলাম, মানে পুরো সময়টা বাইকের উপরেই কাটায় দিয়েছি। এরপর হচ্ছে এখন একটা রাস্তার মোড় ঘুরতেছিলাম, এর জন্য হচ্ছে ও একা চালায় নিচের দিকে নিয়ে যাচ্ছিল, মানে অন্যরকম একটা মজা হয়েছে। গাইস, তোমরা দেখো এই গ্রামটা কত সুন্দর, কিন্তু আমি এই গ্রামটার নাম জানি না সঠিক, বাট তোমরা এই পাশে দেখতে পাবা যে কি সুন্দর একটা গ্রাম, মানে অস্থির লাগতেছে। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে পাশ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? দেখো এই পুকুরের পাশে হচ্ছে একটা খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ আছে, বাট অনেকগুলো খেজুর ধরে আছে। দেখো আমরা গিয়েছিলাম বাগাবাড়ি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি বাইকের উপর থেকে ভিডিওটা শুট করেছি। দেখো অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে পানির উপর, কি সুন্দর করে ভাসতেছে, আর হচ্ছে বোর্ড রাখা আছে, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? আমাদের ব্রিজটা পার দিতে দিতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়, মানে অনেক বড় একটা ব্রিজ। সবাই এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, যার যেমন ইচ্ছা আসে, ঘুরে, মানে অনেক সুন্দর একটা জায়গা। এভাবেই আমরা বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, আর ভিডিওটা
অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না। তাই তোমরা ভিডিওতে একটা লাইক করে আর কমেন্টে তোমাদের মতামত জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা এরকম জায়গা দেখছো কিনা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আজকে আমি যে জায়গাটায় আসছি এই জায়গাটা কোথায় সেটা তোমাদের বলতে হবে। এই জায়গা কি কি আছে সবকিছু দেখাবো তোমাদের এক এক করে। তোমাদের লাস্টে বলে দিব আমি কোথায় আছি, আর তোমরা হচ্ছে গেস করবা এন্ড কমেন্ট করে জানাবা এই জায়গাটা কোথায়। আর এখানে আসা কিছু মানুষের কাছ থেকে আমরা ক্লু নেব এই জায়গা সম্পর্কে, যেন তোমাদের পরবর্তীতে বলতে সুবিধা হয় জায়গাটা কোথায়। এই জায়গাটায় আছে শুধু ফুল আর ফুল গাছ, আর তাদের সৌন্দর্য মিলে হাজার মানুষের ভিড় করে। এ কথাই অপরূপ, কিন্তু এটা কোথায় সেটা বলার আগে একটা শর্ত, স্কিপ করবা না। স্কিপ করলেই তোমরা কিছুই বুঝবা না, বলতেও পারবা না এই জায়গাটা কোথায়। চলো আগে দেখি আশেপাশে কি কি আছে। এই যে দেখো একটা ড্রামের মধ্যে বসার জায়গা, তাতে আমি একটু বসে পড়লাম আরাম করে। পাশে দোলনা রাখা, আমি একটু দুলেও নিলাম, দোল খাও আরাম পাও। তা দেখে এক বেচারা ছবি তুলতেছিল আমাকে, সাথে দুইটা প্রাণী আমার মতো আরাম খেলো। আর সামনে দেখো একটা নদী, এখানে বসে থাকলে মনে হয় যেন সব দুঃখ কোথাও যেন হারিয়ে গেছে। যাই হোক, ফুলগুলো তো দারুণ। ঠিক আছে, চলো এবার কাউকে খুঁজি, যদি কেউ এই জায়গা সম্পর্কে ক্লু দিতে পারে। তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে ক্লু নেব, আর তোমরা হচ্ছে বলবা আর ক্লু শুনে যে এই জায়গাটা কোথায়। বল, ক্লু দে একটা, যে এই জায়গাটা মানুষ চিনতে পারে। ঢাকা শহরের গ্রাম। ঢাকা শহরের গ্রাম। জি। আর ব্যাট্টোর শেষ মাথা। মেট্রোর শেষ মাথা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর আর কি? আচ্ছা লিখন বল, এই জায়গাটা নিয়ে একটা ক্লু দে যা শুনলে মানুষ হচ্ছে বুঝতে পারবে যে এই জায়গার নাম কি। জায়গাটা আসলে অপরন্ত সুন্দর। আর তারপরে হচ্ছে এটা দেখলে মনেই হবে না যে এটা ঢাকা শহরের এরিয়া। জায়গাটা গ্রামের মতো, আর ঢাকার মধ্যে তো। পরিবেশ তো হুম। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন আমরা কোথায় আসছি ঘুরতে। আরে তোরে বললাম যে ক্লু দিতে, আর তুই কি বলতেছিস? এর কোনো ক্লু হইলো? আচ্ছা তুই বল, তোর আর কি এই জায়গা সম্পর্কে কি মনে হয়, যে কি বললে পারে দর্শক বলতে পারবে যে এই জায়গা নাম? এই জায়গায় সবাই গার্লফ্রেন্ড আর রিল্যাক্সে বসার জন্য আসে আর অধিকাংশ সময়। তো এইটা বললেই যে নির্জন জায়গা ঢাকা শহরের মধ্যে, এমন এলাকার মতো নির্জন, মানে চিপাচাপা কই আছে এটা সবাই জানে, যাদের মাথায় গু বাদে বের আছে। আমি কোনোভাবে ওর কথাতে মোটেও প্রস্তুত ছিলাম না যে ও এইরকম কথা বলবে। আর একটা ক্লু আমি নিজেই দেই, এই জায়গাটা হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে ঘুরতে আসে। এখন তোমরা দেখে বলো কোথায়। এখানে আমি অদ্ভুত অদ্ভুত গাছ দেখি, যা আমি এর আগে কখনো দেখিনি। এর সাথে অসাধারণ ভাবে ফুল গাছ সাজিয়ে রাখছে টপের মধ্যে। এখানে আসলে বক্সিং প্রতিযোগিতা করতে পারবেন, এখানে ছবি তুলতে পারবেন। আমি এখন যে জায়গাটা আছি ভাই রে ভাই, এই জায়গাটা পুরো অস্থির একটা প্লেস, ছবি ওঠার মতো একটা জায়গা। তোমাদেরকে একটু দেখাই। কি রে, ছবি উঠবি? এই দেখো অস্থির একটা জায়গা। এই জায়গাটা দেখে তো তোমাদের চিনাই লাগে আর কি। তো অস্থির একটা জায়গা, এখান থেকে যদি ছবি ওঠা যায় পুরো সেই লেভেলের লাগবে। সাথে এখানে টং দোকান থেকে নিজ হাতে খাবার নিয়ে খেতে পারবেন। এখানে সোনের ঘর বানানো আছে, এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশ দিয়ে গাছ লাগানো, যা দেখতে অসাধারণ। এখানে গাছ একটা গাছ দেখতে পাই যেটা হচ্ছে কাটা গাছ, কিন্তু এখানে টমেটোর মতন ফল ধরে রয়েছে, তোমাদেরকে দেখাই। কিন্তু এটা কি গাছ হতে পারে? ফুল দেখো, ফুল দেখে যারা চেনো তারা হচ্ছে কমেন্টে জানাও। এই জায়গাটায় বিশাল বড় ফাঁকা মাঠ আছে, আর লাস্টে যা তোমাদেরকে দেখাবো আমি, যা দেখে তোমরা চিনতেই পারবা, যেখানে একসাথে অনেকগুলো একই রকমের বিল্ডিং আছে। আর এত কিছু দেখানোর পরও যদি তোমরা এটা না বলতে পারো যে জায়গাটা কোথায়, তাহলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দিয়াবাড়ি। এখনো যারা কমেন্ট করো নাই তারা এখনই কমেন্ট করো যে এটা তোমরা আগেই চিন্তা নাকি। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। জমজমে আমি যেখান থেকে উঠলাম না, কেমন এখানে লাগতেছে তোমার? ভালো ফিলিংস, ভালো। অনেকদিন পর ফ্রেন্ডের সঙ্গে আড্ডা, অনেক মজা হলো। গুড। তোমাদেরকে ভালো লাগতেছে নাকি মন্দ লাগতেছে রিক্সায় করে যাচ্ছি? রিক্সা পাশে যদি পুলিশ থাকতো তাহলে ভালো লাগতো। কাকে মেইন করতেছে? ভাবিকে? সে তো আমারে বুঝলোই না। কি কষ্ট।